নমস্কার প্রিয় দর্শক, আপনারা প্রবেশ করেছেন এমডি নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। জানাবো আজকের দেশ ও বিদেশের 20টি তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙতে স্থগিতাদেশ, নির্মাণের তথ্য তলব হাইকোর্টের। যৌথ পরিবারের রেশন কার্ড বাতিলের অভিযোগে সরব ডিলাররা, খাদ্য সচিবের হস্তক্ষেপ চেয়ে চিঠি। 5 দশক এগিয়ে দেশকে নেতৃত্ব দিয়েছে বাংলা শব্দলোকের উদ্বোধন বঙ্গ সংস্কৃতির স্তুতি শাহের। আগে আমি নিজেই দাঁড়িয়ে থেকে শাস্তি দিয়েছিলাম, আমি ভুলে যাব আমার মা বেঁচে আছে। সিআইডির হাতে মা গ্রেফতার হতেই মুখ খুললেন মেয়ে। হঠাৎ নামলো ধস, হরপ্পা বনে মৃত্যু, 11 জনের বন্ধ হয়ে গেল অমরনাথ বৈষ্ণোদেবী যাত্রা। এলপিজি সিলিন্ডারের দাম কি বাড়বে? 1 লক্ষ কোটি টাকার ভর্তুকির বোঝা নিয়ে উদ্বেগ। আরশোলাদের সংসদ অভিযানের অনুমতি নেই, দিল্লি পুলিশ বলল বিক্ষোভ কর্মসূচি অবৈধ। ভক্তরা প্রতারিত হয়েছেন, রাম মন্দিরে প্রণামী চুরি বিতর্কে মোদীকে চিঠি রাহুলের। ফের কোভিড আতঙ্ক, অন্ধ্রে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট, আক্রান্ত 16 জন। স্বামীর একাধিক বিয়ে, নালিশ স্ত্রীর অভিযোগ শুনে পুলিশ কর্মীকে গ্রেফতারের নির্দেশ হিমন্তের। স্তন খামচে বিধারক মেরেছে ককরোচ সমর্থকেরা, বিস্ফোরক দাবি অভিজিৎকে কালি ছোড়া মহিলার। প্রভু কারো অহংকার সয় না, রথের দিনই ধাম বিতর্কে মমতাকে বেঁধলেন জগন্নাথ দৈতাপতি। আমূল এলো পশ্চিমবঙ্গে, বিশ্বের বৃহত্তম দই কারখানার ভূমি পুজো নিয়ে শুভেন্দুর নিশানায় মমতার গুজরাট মন্তব্য, বিঁধলেন শাহ। বাজেট অধিবেশন নয়, পরে বিশেষ অধিবেশন দেখিয়ে অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চায় রাজ্য, প্রস্তুতি শুভেন্দু সরকারের। কলকাতায় দেশে প্রথম শব্দ সংগ্রহশালা উদ্বোধন অমিত শাহের, বাংলা ভাষায় মর্যাদা প্রসার নিয়ে শুভেন্দুকে চিঠি। হুমকি, আমফানে ক্ষতিপূরণ আত্মসাৎ, একই দিনে 2 থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের 2 অভিজিতের। ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র কার্তযোদ্ধার নগদ, অশোকনগরে ধৃত মহিলার মুঙ্গের যোগ রয়েছে বলে সন্দেহ। অক্ষরেখা ঘূর্ণাবর্তের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা, উত্তরে কতদিন দুর্যোগ। আপাতত আর ভাঙা যাবে না অভিষেকের আমতলা দপ্তর, বলল হাইকোর্ট, তবে এই যাবৎ যা হয়েছে তাতে হস্তক্ষেপ নয়। প্রণামী চুরি বিতর্কের মাঝে সুপ্রিম কোর্টে গেল নির্মুখী আখড়া, রাম মন্দিরের ট্রাস্ট পুনর্গঠনের আবেদন। ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে তুলে হাসপাতালে পাঠানোর পক্ষেই দাঁড়ালো দিল্লি হাইকোর্ট, স্থানান্তরে রাজ্য খারিজ। 14 দিন অনশনের পর কেন বেতুয়া আন্দোলনে মুখ অমিত ভটনাগরকে তুলে নিয়ে গেল পুলিশ, আটক আরো 150। জন্তর মন্তরে অনশন কর্মসূচি অবৈধ, সোমবার ককরোচ দলের সংসদ অভিযানেও অনুমতি নেই দিল্লি পুলিশের। দিনে 15 ঘন্টা কাজ, খাবার জুটতো না ঠিকঠাক, 3 মাস কেটে বেতন পাননি, দাবি ওমানে যাওয়া হায়দ্রাবাদের মহিলার। ভারতে বিরাট দাস তৃণমূলে, হাজার খানেক তৃণমূল কর্মী যোগ দিলেন কংগ্রেসে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 তলা অফিস ভাঙার স্থগিতাদেশ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে বাড়িটি ভাঙার কাজ, পাশাপাশি স্থিতাবস্থায় রাখায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। এইবারে নির্মাণের যাবতীয় তথ্য তলব করেছে আদালত, সবকিছু খতিয়ে দেখেই তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এই মামলার আবেদনকারী লিপস অ্যান্ড বাউন্স। শনিবার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার, রবিবার কলকাতা হাইকোর্টে জরুরি শুনানি রাজ্যে বেনজির ভাবে শুনানি হয় বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে। সেই শুনানিতে আবেদনকারী আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, 5 তলা বিল্ডিং শনিবার থেকে ভাঙা হচ্ছে, মালিককে হিয়ারিং নোটিশ দেওয়া হয়নি, 30 জন নোটিশ দেওয়া হয়। 15 জুলাই হিয়ারিং টেক প্লেস, 8 জুলাই অর্থাৎ 7 দিন আগে আমাদের জানানো হয়, যথার্থ সময় দেওয়া হয়নি, তারপর কিছু না জানিয়ে ভাঙা শুরু হয়েছে। বিচারপতিকে পঞ্চায়েত আইন খতিয়ে দেখার অনুরোধ করেন আবেদনকারীর আইনজীবী। স্ট্যাটুটরি স্কিম অনুযায়ী মালিককে আগে নোটিশ দেওয়া উচিত বলে দাবি করেন তিনি। কিশোর বলে, শুনানির সুযোগ দিতে হয়, কি অভিযোগ জানি না, বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। সওয়াল শুনে বিচারপতি অর্ডার দেখতে চান, অভিষেক আইনজীবী জানান, আমাকে তো দেওয়াই হয়নি। পুলিশ কেন্দ্রীয় বাহিনী উপস্থিতিতে নির্মাণ ভাঙা হচ্ছে। এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জবাবে বলেন, 30 জন নোটিশ পেয়েছে, কি কি প্রভিশন আছে তা সব জানানো হয়েছে। এরা প্রত্যন্ত এলাকায় থাকেন না যে নোটিশ কি আছে জানতে পারেনি, বিল্ডিং এ কোনো অনুমোদন ছিল না। বিচারপতি বলেন, কি প্রভিশন দেওয়া হয়েছিল আমার কাছে নেই, আপনারা অর্ডারটা কবে দেখাবেন? আমি মামলা রেগুলার বেঞ্চে পাঠাচ্ছি।
ততদিন ভাঙা বন্ধ রাখুন। পাশাপাশি নির্মাণ সংক্রান্ত সমস্ত তথ্য তলব করেছে আদালত। এই ভবন থেকে পুলিশ যেসব জিনিসপত্র নিয়ে গিয়েছে তা ফিরিয়ে দেওয়া হোক, সেই আবেদন ছিল তৃণমূলের। আদালত তৃণমূলের সেই আবেদন নাকচ করে দেয়। বিচারপতি জানান, আপাতত পুলিশের আগে পদক্ষেপ কোনো হস্তক্ষেপ নয়। উল্লেখ্য, ডায়মন্ড হারবারে আমতলায় বৈধ প্ল্যান ছাড়া নতি আমতলার কার্যালয় নির্মাণের অভিযোগ ওঠে। শনিবার সকালে অভিষেকের কার্যালয় ঘিরে ফেলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। গার্ডরেলে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বেলা বাড়তেই সেখানে আনা হয় 3টে বুলডোজার। শুরু হয় কার্যালয় ভাঙার কাজ। কার্যালয়ে তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। কিভাবে ভেতরে ঢুকে ভাঙচুর চালায় স্থানীয়দের একাংশ। অভিষেকের কার্যালয় ভাঙা শুরু হতেই উচ্ছ্বাস শুরু হয় বিজেপি কর্মীদের। ওঠে জয় শ্রীরাম স্লোগান। তারপরে আইনি পথে লড়াইয়ের কথা বলেছিলেন অভিষেক। রবিবার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়। সেই শুনানির পর নির্মাণ ভাঙাতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত একাধিক সমস্যা। এবার সেই অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুরনো ডেটাবেসের ত্রুটির কারণে বহু দরিদ্র ও প্রকৃত উপভোক্তারা রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যারা রাজ্যে বিভিন্ন জায়গায় রেশন ডিলারদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদকের লেখা চিঠিতে বলা হয়েছে, সমস্যার সূত্রপাত বেশ কয়েক বছর আগে থেকেই। সেই সময় ডিজিটাল রেশন কার্ডের ডেটাবেস তৈরির সময় অধিকাংশ উপভোক্তারাই নিজেদের যৌথ পরিবার হিসেবে নথিভুক্ত হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবারগুলি অধিকাংশ বর্তমানে নিউক্লিয়ার পরিবারে পরিণত হয়েছে। বাস্তবে পৃথক পরিবার হিসেবে বাস করলেও সরকারি নথিতে এখনও তারা যৌথ পরিবারের সদস্য হিসেবে রয়েছেন। ফেডারেশনের অভিযোগ, এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে পরিবার বিভাজন প্রক্রিয়া কার্যত বন্ধ বা সীমিত রয়েছে, যার ফলে ফর্ম 14 বা অনলাইন হাউস হোল্ড ডিভিশনের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড আলাদা করার সুযোগ পাচ্ছেন না মানুষ, যার জেরে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ। তাদের আরও দাবি, যৌথ পরিবারের তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়া গোটা পরিবারকে একটি আর্থিক ইউনিট হিসেবে গণ্য করেছে। ফলে কোনো পরিবারে আর্থিকভাবে সচ্ছল কোনো সদস্যের রেশন কার্ড বাতিল করতে গিয়ে একই প্রোফাইলে থাকা অন্য দরিদ্র ও যোগ্য উপভোক্তাদের রেশন কার্ড বাতিল করা যাচ্ছে। প্রকৃত উপভোক্তারা খাদ্য নিরাপত্তার বাইরে যেতেই সরাসরি প্রভাব পড়ছে রেশন দোকানগুলোতে। কার্ড বাতিল হওয়া গ্রাহকরা রেশন তুলতে না পেরে ক্ষোভ উগরে দিচ্ছেন ডিলারদের ওপর। এই পরিস্থিতিতে খাদ্য দপ্তরের কাছে 3 দফা দাবি জানিয়েছে সংগঠন, যার মধ্যে পরিবার বিভাজনের অনলাইন ও অফলাইন প্রক্রিয়া চালু, আর্থিক দিক থেকে সচ্ছল পরিবারগুলির ক্ষেত্রে যৌথ প্রোফাইল বাতিল করার প্রক্রিয়া বন্ধ এবং ভুল করে বাতিল হওয়া কার্ডগুলি পুনর্বহালের দাবি করা হয়েছে চিঠিতে। 5 দশক এগিয়ে যেতে ভারতকে নেতৃত্ব দিয়েছে। আজ ন্যাশনাল লাইব্রেরিতে ভারতের প্রথম ভাষা বিষয়ক জাদুঘর শব্দলোকে উদ্বোধনে এসে বাংলা সংস্কৃতির ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তিনি শব্দ ও ভাষার মাহাত্ম্য সম্পর্কে পড়ুয়াদের অবগত করেন। তিনি জানান, মানুষ ভাষাকে নয়, ভাষা মানুষকে তৈরি করেছে। কোনো দেশের সাংস্কৃতিক অভিব্যক্তি ভাষা ছাড়া সম্ভব নয়। ভাষা থেকে সংস্কৃতির উৎপত্তি। শব্দ ভাষা ছাড়া সংস্কৃতি অসম্পূর্ণ। মাতৃভাষাকে যেন আমরা কখনো ভুলে না যাই, সেই বার্তা দেন শাহ। বাংলা সংস্কৃতি প্রশংসা করতে গিয়ে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তোলেন। তিনি জানান, আজ বাংলা ফের সোনার বাংলা হয়েছে। বাংলায় এমন জায়গা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছেন। ঋষি অরবিন্দের ব্যাপারে না পড়ে কখনো ভারতকে বোঝা যাবে না। বর্তমানে বাংলা যা হচ্ছে সবকিছুর উপর কেন্দ্র নজর রাখছে বলেও জানান অমিত শাহ। অমিত শাহ আরো বলেন, ভাষার মাধ্যমে কোনো দেশের সংস্কৃতি বোঝা যায়। ভাষা আমাদের ঐতিহ্য বহন করে। আজ দেশের সংস্কৃতির বড় দিন। এই শব্দের জাদুঘর সেটাই করবে, দেশের সংস্কৃতি পুনরুদ্ধার করবে। আমাদের দেশে সংকীর্ণতার কোনো জায়গা নেই। আমার কখনো কোনো মতাদর্শের উপর নিয়ন্ত্রণ করিনি। কারো বিচারধারায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে চাইনি। সংকীর্ণতা ভারতীয় সংস্কৃতির চিহ্ন হতে পারে না। দেশের সংস্কৃতি পুনরুদ্ধারের সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অমিত শাহ তাকে একটি চিঠি লিখেছেন। আগামীকাল বিধানসভায় সেই চিঠির বিষয়ে বলবেন তিনি। শুভেন্দু জানান, বাংলা ভাষার মর্যাদা, বাংলা ভাষাকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে চিঠি লিখেছেন। উল্লেখ্য, আজ ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম শব্দ বিষয়ক জাদুঘরের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রাথমিক পর্যায়ে এদিন 9টি গ্যালারি খুলে দেওয়া হয়েছে। সেগুলো হলো: 1 আদি শব্দ, 2 মাতৃভাষা, 3 নবরস, 4 ভাষার বিবর্তন, 5 প্রতিটি ভাষায় মহাপুরুষদের অবদান, 6 মৌখিক ঐতিহ্য, 7 প্রদর্শন পারফর্মিং, 8 সর্বজনীন সংলাপ, 9 পাবলিক লাইব্রেরির ইতিহাস, স্বীকৃত 22টি ভাষার শব্দ ভান্ডার, ধ্বনির বিবর্তন এবং ভাষার ইতিহাসকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। অডিও ভিজুয়াল প্রদর্শনী, ডিজিটাল ডিসপ্লে, ইন্টারঅ্যাক্টিভ ভয়েস ট্রান্সলেশন
এবং বিভিন্ন ভাষার প্রাচীন ও আধুনিক উচ্চারণের তুলনামূলক বা উপস্থাপনা দর্শকদের সামনে ভাষার এক নতুন জগৎ। জাদুঘরের অন্যতম আকর্ষণ হলো একটি নির্দিষ্ট শব্দের শতাব্দী জুড়ে বিবর্তনের ধারাকে অনুসরণ করে যাবে। কোন শব্দ 1000 বা 2000 বছর আগে কিভাবে উচ্চারিত হতো, তার অর্থ কি ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে তার পরিবর্তন ঘটেছে তার তথ্য নমুনা এখানে পাওয়া যাবে। ভাষাবিদ, গবেষক, শিক্ষার্থী এবং সাধারণ দর্শকদের কাছে এটি এক অমূল্য ভান্ডার। অস্ত্রোপচারে তার মায়ের নাম নতুন নয়, এর আগেও গ্রেফতার হয়েছিল তার মা, সেই সময়ও তাকে ছাড়িয়ে আনতে হয়েছিল। কিন্তু এবার তার মাকে ছাড়াতে যাবেন না তার মেয়ে। এবার মুখ খুললেন বছর 55 অস্ত্র ব্যবসায়ী পূজা বিশ্বাসের মেয়ে। অস্ত্র সমেত মা গ্রেফতার হতেই পূজার মেয়ে বললেন, আমার মায়ের সঙ্গে বাবার সম্পর্ক নেই, আমার মা অন্য একজনের সঙ্গে থাকতো, তার সঙ্গে থেকে যা করার করেছে। 10-12 বছর ধরে লোকটার সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে থাকতো। আগেও আমরা জানতাম এই জিনিস নিয়ে অঘটন ঘটবে। পূজা প্রথম পক্ষের মেয়ে, বিয়ে হয়ে গিয়েছে, দ্বিতীয় পক্ষে কোনো সন্তান নেই। পূজার মেয়ে তার নিজের স্বামী, সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু মায়ের এহেন রেকর্ড তাকে তাড়া করে ফেরে। শ্বশুরবাড়িতে মুখ ঢেকে তিনি বলেন, আগেও আমরা বারণ করেছিলাম, কিন্তু নিজে যথেষ্ট বারণ করেছিলাম, তারপর যে এরকম করবে আইডিয়া ছিল না। আমি নিজে আগে থেকে দাঁড়িয়ে আমার মাকে শাস্তি দিয়েছি, পরে আমারই বেল করাতে হয়েছে, এবার আর আমি বেল করতে যাব না। আমি তখনই বলেছিলাম, আবার যদি এরকম কোনো স্ক্যান্ডাল হয় আমি ভুলে যাব আমার মা বেঁচে আছে। 200 রাউন্ড কার্তুজ, 6টি স্টার লোগোর 7mm পিস্তল ও নগদ টাকা সহ অশোকনগরী 8 নম্বর এলাকায় পূজা বিশ্বাসকে গ্রেপ্তার করে সিআইডি। অস্ত্র ব্যবসায়ী পূজা পুরনো খিলাড়ি। এর আগেও 2023 সালে পূজা বিশ্বাস দত্তপুকুর থানার বাসের মধ্যে থেকে ধরা পড়ে। সেই সময় তার কাছ থেকে অস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছিল। গ্রেপ্তারি পর জেলও খাটেন, তারপর জেল থেকে বেরিয়ে তিনি সেই একই কাজে যুক্ত হয়ে পড়েন। পূজা তার বর্তমান স্বামী নীলরতনের নির্দেশে অস্ত্র নিয়ে আসতেন। তিনি গোপালনগর থানার কোনো এক চক্করে থাকেন। তিনি কাপড়ের ব্যবসা চালান। অভিযোগ, কাপড়ের ব্যবসার আড়ালে এই অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত তারও খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। মা গ্রেপ্তার হয়েছে জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন মেয়ে। আবারও সেই একই অভিযোগে গ্রেফতার, কিন্তু এবার আর মায়ের মুখ দেখতে চান না তিনি। লাগাতার বৃষ্টিতে ধস ও হরপ্পা বান। রবিবার একটানা বৃষ্টিতে ভেসে পুঞ্জ ও রাজৌরি জেলা। অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ নিখোঁজ। বিপর্যয়ের পরই শুরু হয়েছে উদ্ধার কাজ। এদিকে লাগাতার এই বৃষ্টির হরপ্পা বান ও ধসের জেরে সাময়িকভাবে অমরনাথ ও বৈষ্ণব দেবীর যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। বিগত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে জম্মু কাশ্মীরে। এর জেরে রবিবার সকালে বিপর্যয় নামে। নদীর জল ফুলে ফেপে ওঠে, চোখের নিমেষে ডুবে যায় নিচু এলাকা, ভেসে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, গাছপালা, বাড়িঘর ভেসে গিয়েছে, গোটা এলাকা তছনছ হয়ে যায়। পুঞ্জ ও রাজৌরি জেলার সমস্ত নদী ফুসছে, বিপদ সীমা পার করেছে। 5 জনের দেহ উদ্ধার হয়েছে কাদামাটির নিচ থেকে। সাংলা গ্রামে একই পরিবারের 4 সদস্য ভেসে গিয়েছে হরপ্পা বানে। বাড়ি ভেঙে পড়ায় 28 বছরের এক মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার হয়েছে ধন্দুক লাথুং ব্রিজের নিচে থেকে। এই বিপর্যয় নামার পরে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ভোর থেকেই রাজৌরি ও তার আশপাশের এলাকার উদ্ধার কাজের বাইরে নজরদারি করছেন। তিনি সব রকমের সাহায্যের নির্দেশ দিয়েছেন। এদিকে মৌসুম ভবন আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু কাশ্মীরে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের তরফে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে জম্মু কাশ্মীর প্রশাসনের তরফে আজ থেকে বৈষ্ণোদেবী ও অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই 2 যাত্রা স্থগিত থাকবে। 2026-27 অর্থ বছরে এলপিজি ভর্তুকির বোঝা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। একটি প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরে এলপিজি ভর্তুকি বাবদ মোট ব্যয়ের পরিমাণ 1 লক্ষ কোটি টাকা ছড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অথচ কেন্দ্রীয় বাজেটে এই খাতে মাত্র 30,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর অর্থ হলো বাজেটের প্রাক্কালের বাইরে সরকারকে অতিরিক্ত 70,000 কোটি টাকা সংস্থান করতে হতে পারে। ভর্তুকির বোঝা কেন বাড়ছে? বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের ওঠানামা এবং গৃহস্থালী গ্রাহকদের স্বস্তি দিতে সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে রাখার সরকারের নীতির কারণে ভর্তুকির বোঝা ক্রমশ বাড়ছে। সরকারের লক্ষ্য হলো সাধারণ মানুষকে, বিশেষ করে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের মূল্যস্ফীতি প্রভাব থেকে রক্ষা করা। এর ফলে সরকারি খাতে তেল বিপণনকারী কোম্পানিগুলোর যে লোকসান হচ্ছে তা পুষিয়ে দেওয়ার জন্য সরকারকে হয়তো তাদের ক্ষতিপূরণ দিতে হতে পারে। তেল কোম্পানিগুলোর উপর চাপ বাড়বে যদি ভর্তুকির প্রয়োজনীয়তা বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছাড়িয়ে যায়। তবে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, বিপিসিএল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম, এইচপিসিএল এর মতো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো
প্রাথমিকভাবে চাপের মুখে পড়তে পারে। অবশ্য পরবর্তী সময়ে সরকার অতিরিক্ত বাজেট সহায়তা বা অন্যান্য আর্থিক ব্যবস্থার মাধ্যমে এই কোম্পানিগুলোকে স্বস্তি দিতে পারে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম যদি চড়া থাকে তবে সরকারের উপর আর্থিক চাপ আরও বাড়তে পারে। উজ্জ্বলা প্রকল্পের প্রভাব। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় লক্ষ লক্ষ দরিদ্র পরিবারকে ভর্তুকিযুক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়। প্রকল্পের পরিধি বৃদ্ধি, সুবিধাভোগীর সংখ্যা বেড়ে যাওয়ার ফলে সরকারের ভর্তুকি বাবদ ব্যয় বাড়ছে। বর্তমানে সরকার ভোক্তাদের উপর অতিরিক্ত বোঝা চাপানোর পরিবর্তে ভর্তুকির মাধ্যমে স্বস্তি প্রদানের কৌশল অবলম্বন করছে। আর্থিক ভারসাম্য বজায় রাখা একটি চ্যালেঞ্জ হবে। বিশেষজ্ঞদের মতে এলপিজি ভর্তুকি খরচ যদি প্রাক্কালিত 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যায় তবে সরকারকে অতিরিক্ত তহবিলের ব্যবস্থা করতে হবে। এর ফলে আর্থিক ঘাটতি কমানোর লক্ষ্যমাত্রা পূরণ করাও কঠিন হয়ে পড়তে পারে। আগামী মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম, অভ্যন্তরীণ চাহিদা এবং সরকারের ভর্তুকি নীতির দিকে সবার নজর থাকবে। বিশ্ববাজারে এলপিজির দাম কমলে সরকারের উপর যেমন চাপ কিছুটা লাঘব হতে পারে, তবে দাম দীর্ঘ সময় ধরে চড়া থাকলে বাজেটে অতিরিক্ত সংস্থানের প্রয়োজন হতে পারে। সোমে বাদল অধিবেশনের প্রথম দিনে সংসদ অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। তবে এই অভিযানের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল দিল্লি পুলিশ। শুধু তাই নয়, যন্তর মন্তরে যে অনশন কর্মসূচি চালাচ্ছে সিজেপি তাকেও অবৈধ বলে জানিয়ে দিল পুলিশ। বলার অপেক্ষা রাখে না দিল্লি পুলিশের এহেন বিবৃতি সামনে আসার পর আরশোলাদের সংসদ অভিযান এখন বড়সড় প্রশ্নের মুখে। শনিবার দিল্লি পুলিশের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে আগামী 20 জুলাই সংসদ অভিযানের জন্য সিজেপির তরফে পুলিশের কাছে কোনো অনুমতি চাওয়া হয়নি। যদি অনুমতি চাওয়াও হয় তবে পুলিশের তরফে সেই অনুমতি দেওয়া হবে না। দিল্লির এক পুলিশ কর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মিছিল সংসদের দিকে এগোলে তা থামিয়ে দেওয়া হবে। সংসদ এবং তার আশপাশের এলাকা উচ্চ পর্যায়ের নিরাপত্তার মধ্যে পড়ে, ফলে এখানেই কোনো রকম কর্মসূচি আইন শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ। পাশাপাশি এই সময় যানজটের সম্ভাবনা থাকে, ফলে সংসদ অভিযানের মতো কোনো কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। ওই পথে যে কোনো মিছিল থামিয়ে দেওয়াই হবে পুলিশের দায়িত্ব। 20 জুলাই অভিযানের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিল দিল্লি পুলিশ। এছাড়া যন্তর মন্তরে যে অনশন কর্মসূচি চালাচ্ছে সিজেপি তাকেও অবৈধ বলে জানিয়ে দিল পুলিশ। শুধু তাই নয়, যন্তর মন্তরে সিজেপির যে কর্মসূচি চলছে তাকেও অবৈধ বলে জানিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি অনুযায়ী যন্তর মন্তরে একদিনের কর্মসূচির জন্য অনুমতি নিয়েছিল ককরোচ পার্টি, কিন্তু তারপর থেকে সম্পূর্ণ অবৈধভাবে ওখানে কর্মসূচি পালন করা হচ্ছে। নতুন করে সিজেপির তরফে আর কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে 20 জুলাইয়ের কর্মসূচি প্রসঙ্গে সিজেপির তরফে জানানো হয়েছে লিখিতভাবে অনুমতি না চাওয়া হলেও বিষয়টি আগেই পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ আমাদের মিছিল ও কর্মসূচি সম্পর্কে অবগত। দিল্লির পুলিশ প্রধানের কার্যালয়ে গিয়ে বিষয়টি জানিয়ে এসেছেন তাদের সদস্যরা। এদিকে জানা যাচ্ছে কর্মসূচি রুখতে সাজো সাজো রব দিল্লি পুলিশের। যন্তর মন্তর চত্বর এবং ভেতরে র্যাপিড অ্যাকশন ফোর্সের ইউনিট সহ 100 জনের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে শনি ও রবিবার 200 জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। সোমবারে মিছিলের আটকাতে অতিরিক্ত ইউনিট ও আধা সামরিক বাহিনীকে তলব করা হবে এবং চত্বরটির চারপাশে অতিরিক্ত পুলিশের ভ্যান রাখা হয়েছে।